আমি হারিয়ে গেলেও ভয় নেই, খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ভয় নেই, বোঝার মতো কেউ নেই। আসছি একা, কাঁদছিও একা, চলে যাবও ঠিক একা। যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরে যেতে পারে, এটুকু ক্ষমতা সে রাখে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমার আদুরি আর পুচু খেলাধুলা করছে, সেটা দিয়েই ভিডিও শুরু করেছি। আমার অনেক আপু ভাইয়ারা আমার বিড়ালগুলো দেখতে ভালোবাসে, তাই আর কি সবাইকে একটু দেখিয়ে দিলাম। আমার এই আদুরি রাস্তায় কে যেন ফেলে দিয়ে গিয়েছিল, অসুস্থ বাচ্চাটা। আসলে আমি বলবো, যারা পালার ক্ষমতা নেই তারা কেন পালে? ডাক্তার দেখানোর ক্ষমতা যখন নেই, তাহলে কেন তারা বিড়াল পালবে? তা যাই হোক, এই যে আমরা টেকনাফে গিয়েছিলাম, সেখান থেকে এই যে মরিচ কিনে নিয়ে এসেছিলাম। এই মরিচগুলো দেখা মাত্রই আমার অনেক লোভ লেগেছিল। তারপরে তোমাদের ভাইয়াকে বললাম, তো তোমার ভাইয়া বলল ঠিক আছে নেও। তো আমি ওখান থেকে ৮ কেজি মরিচ নিয়ে এসেছিলাম। ওখান থেকে নিয়ে, টেকনাফ থেকে নিয়ে আমরা কক্সবাজার এসেছিলাম। কক্সবাজারের থেকে কুরিয়ারে দিয়ে দিয়েছিলাম। কুরিয়ারের থেকে তারপরে আমরা কুরিয়ার থেকে বাসায় নিয়ে এসেছি। তো এই যে দেখো, এখানে বাদামও আছে। এই বাদামগুলো ৩টা ৪টা করে আ মানে ভিতরে দানা আছে। এটা আমি যখন ভাজবো তোমাদের মাঝে শেয়ার করব। তো আমি একটু রৌদ্রে দিয়েছিলাম, বাদামগুলো একটু কাঁচা ছিল। আর এই যে মরিচগুলো আমি রৌদ্রে দিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে এসেছিলাম। তোমাদের ভাইয়া গুঁড়ো করে নিয়ে এসেছিল। তাই এখানে ৮ কেজি ছিল, কিন্তু পরে যখন নিয়ে এসেছে তখন কিন্তু আমি, তোমাদের ভাইয়া এসে বলল ৫ কেজি ৫.৫ কেজির মতন ছিল আরকি। তো এই যে দেখো, আমি দুপুরে রান্না করেছিলাম, ট্যাংরা মাছের ভুনা করেছিলাম। আর গরুর মাংসের পাতলা ঝোল করেছিলাম। গরুর মাংসের পাতলা ঝোল আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আর মেহমান ছিল। এইজন্য আমি রান্নাটা করেছি। মেহমানকে কিন্তু ভিডিও করা হয়নি, আমি ভিডিও করিনি, যেহেতু সে নতুন আমার বাসায় এসছে। ভিডিও করলে কি মনে করে না কি মনে করে, এইজন্য আমার ভিডিও করা হয়নি। আর এই যে আমার নতুন রাইস কুকারে আমি রান্না করেছি। তা রান্না করতেছি, ভালোই হয়েছে, কিন্তু এখন তো ভালো বলতে পারবো না। আরও কিছুদিন ব্যবহার করব, তারপরে না আমি বলতে পারবো যে এই রাইস কুকারটা কেমন। এই যে মরিচের গুঁড়ো করে নিয়ে এসেছে, সেটা এই যে আম আ একটু দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমরা টুকে তারপরে রৌদ্রে দিয়ে তারপরে কিন্তু আমি কৌটা ভরে রেখে দিয়েছিলাম। এখনো কৌটা ভরা আছে সেটা। এই যে আমি কৌটা ভরে রেখেছি, আর আমার রান্নার জন্য যে কৌটাটা রাখি সেইটা ফুরিয়ে গেছে, সেইখানে আমি নিচ্ছি। এইখানে রেখে দিই এই কৌটায়। পরে আবার আমার আরেকটা আছে, তার ভিতরে ঢেলে নিই। তো এই যে আমার ৩ টা থাকে সবসময়। বড়টা তো সবসময় ব্যবহার করা যায় না। মাঝারিটাও সবসময় ব্যবহার করি না। তার থেকে ছোট যে মসলা, সব মসলা একটার ভিতরে রাখি, সেইটার ভিতরেই নিয়ে নিই। তো এই যে দেখো, আমি মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই, তোমরা দিতে ভুলে যাও, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের লাইক পারে আমার এই ভিডিও আরো ১০ টা আপু ভাইয়ার কাছে পৌঁছিয়ে দিতে। তোমাদের সহযোগিতা ছাড়া আমার সামনের দিকে এগোনো কখনোই সম্ভব না। তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমি পেতে চাই। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু মরিচটা
ও মরিচের কৌটাটা ভরে নিয়েছি। তারপরে দেখো আমি এই যে পলিথিনটা রেখেছি, কৌটায় রাখতে পারতাম কিন্তু কৌটায় রাখলে মাঝে মধ্যে একটু রোদ্রে দেয়া লাগে। এই যে পলিথিনে রাখলে কিন্তু কৌটায় দেয়া মানে রোদ্রে দেয়া লাগে না। এই যে হাওয়াটা ছিল, হাওয়াটা দেখো আমি বের করে দিয়েছি। এর ভেতরে কোনো হাওয়া নেই। হাওয়া যদি থাকে, কোনো বাষ্প যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মরিচটা নষ্ট হয়ে যায়। মরিচের গুঁড়োটা দলা, দলা হয়ে যায়। কিন্তু আমি সারা বছরের জন্য আমি রেখে দিব। এই হলুদ, মরিচ এগুলো আমি মানে প্রতি বছর গুঁড়ো করে আমি সারা বছরের জন্য রেখে দিই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো থাকে। সারা বছর ধরে আমি এটা খাই। তো এই যে কৌটাটা আমার মরিচের, আরেকটা আছে হলুদের, সেগুলো সব আছে। আমি এটা কিন্তু দেখো কাভার পরিয়ে দিচ্ছি যে যাতে কোনো ময়লা না পড়ে। যেহেতু আমার সানসেটে যে সানসেট করেছে ওইটার ক্যাবিনেট করা নেই। এজন্য ধুলোবালি পড়ে। আর তেলাচোরা তো আছেই। তেলাচোরা কেন বললাম? আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। আমার শ্বশুর আব্বা সবসময় তেলাপোকারে তেলাচোরাই বলতো। তারপরের থেকেই আমিও তেলাচোরা বলি। তা তোমাদের মাঝে সেটা শেয়ার করলাম। আজ আমার শ্বশুর আব্বা নেই কিন্তু কথাটা রয়ে গেছে। তারপরে দেখো আমি একটু বাইরে বেরিয়েছি। আমার বাইরে কাজ ছিল। আমি বাইরে এখন কম বের হই। কারণ বাইরে গাছ ছিল। বাইরে বেরোলেই আমার এখন খারাপ লাগে দেখলে। আমার গাছ এখন নেই। এই যে দেখো বস্তা-বস্তি গাছ-গাছালি এই যে রেখে দিয়েছে, এগুলো বাড়িওয়ালিই রেখেছে। তার গাছই রেখেছে। আমি যখন ১ম এসেছিলাম তখন তো সে বলেছিল, "ভাবি নিচে আপনি যা লাগান, লাগান। সমস্যা নেই।" পরে যখন আমি লাগানো শুরু করেছি তখন সে আমাকে নিষেধ করে দিয়েছে। আমি এখন আর লাগাই না। আমার যত গাছ ছিল গাছগুলো বেলকনিতে এনেছি। আর কিছু গাছ আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি। আরো কিছু নিয়ে যাবো। সেগুলো রাস্তার ধারেই আছে। এই গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো সব আমাদের বাড়িয়ালি লাগিয়েছে। আমার এখানে আছে একটা তুলসী গাছ আর এই যে সন্ধ্যা মালতীর এটা কিন্তু ২ রকম ফুল হয়। একটা ম্যাজেন্টা কালার আরেকটা হলুদ। আমার কাছে খুব ভালো লাগে। আবার অনেক সময় দেখাচ্ছে একটা ফুলের অর্ধেক ম্যাজেন্টা আসে, আবার অর্ধেক হলুদ আসে। এই ফুলটা যে আমার এত ভালো লাগে। তো এইটার আরেকটা আছে ম্যাজেন্টার কালার, একটা আছে সাদা। আমার সবগুলোই ছিল। এখন এই একটা আছে আর কোনটাই নাই। তাই দেখো আমি আমার শাড়িগুলো মাড় দিয়েছিলাম। মাড় দিয়ে বাইরে শুকাতে দিয়েছিলাম কিন্তু শুকায়নি যেহেতু রোদ নেই। রোদ্রে দিলে ভালো হয়। তো আমার শাড়িগুলো শুকায়নি তেমন। তো সেগুলো উঠিয়ে নিয়ে এসে আমি রোদ্রে দিয়েছিলাম পরের দিন সকালবেলা। দিয়ে আমি শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই শাড়িগুলো সব আমার হাতে কাজ করা। তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা আমার সঙ্গে থাকো। তো এই যে দেখো আমি তোমাদের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। পরের দিন সন্ধ্যার সময় আমি এই শাড়িগুলো ভাঁজ করে তারপরে রেখেছিলাম। তোমাদের ভাইয়াকে বলছিলাম যে, "আমার শাড়িগুলো একটু আয়রন করে নিয়ে এসে দাও।" তো সে বলতেছিল, "একেকটা শাড়ি ৳১০০ করে নিবে।" আমার অবশ্যই ধারণা নেই যে একেকটা শাড়ি কত করে নেয়। তা আপু তোমাদের এলাকায় একেকটা শাড়ি আয়রন করতে কত করে নেয়? তোমরা আমাকে জানাতে পারো। কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এখানে দেখো আমি সবকিছুই গুছিয়ে নিচ্ছি। আর এই শাড়িগুলো আমার হাতে কাজ করা। এই শাড়িটা আমার ২ টা ব্রাইড শাড়ি কেটে আমি ২ টা শাড়ি তৈরি করেছিলাম। এটা কুশি কাঁটা দিয়ে আর অ্যাপ্লিকের কাজ করে তারপরে আমি শাড়িটা তৈরি করেছিলাম। এই হাতের কাজ আমি অনেক অর্ডারই করেছি। অর্ডারিও অনেক আমি পেয়েছি রাত জেগে। আর এখন তো চোখ নেই, করতেও পারি না। তবে কাজ আমি ছাড়িনি। কিছু, কিছু কাজ তো আমি করতেই থাকি। আর এটা হলো মাছি শাড়ি। এই শাড়িটা আমার কাছে অনেক প্রিয়, আমার কাছে অনেক ভালো লাগে। কারচুপির শাড়িও আমার আছে, আমি কারচুপির কাজও পারি। তোমাদের মাঝে আমি শেয়ার করব আমার হাতের কাজের জিনিসগুলো। কোনো একদিন শেয়ার করব। এই যে শাড়িটা, এই শাড়িটাও অনেক জায়গায় দাগ লেগে গেছে। আমার এই শাড়িটা আমি পরি না ঠিক, কিন্তু আমার শাড়িগুলো অনেকেই নিয়ে, নিয়ে পরে। পরে তারা তো আর যত্ন করে না। শাড়িতে এত দাগ লেগেছে কি বলবো? হাতের কাজ করতে আমার তো খুব ভালো লাগে। আমি সবসময় হাতের কাজ করি। এখন তো চোখটা তেমন ভালো নেই। চোখে এখন কম দেখি। তারপরেও আমি কাজ না করতে পারলে আমার ভালো লাগে না। কিছু না কিছু আমি প্রতিদিন একটু, একটু করে করি। কুশি কাটার কাজ তো আছেই। আর এখানে আছে ৮ টা শাড়ি। ৮ টা শাড়ি তো একবারে আয়রন করা সম্ভব না। আমি একটা, একটা করে শাড়িগুলো আয়রন করব।
আর এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা যশোর স্টিক সেলাই বলে। আপু তোমরা এই সেলাইকে কি নামে জানো? আমাকে কমেন্টে জানিও। এই শাড়িগুলো করতে যে আমার কত কষ্ট হয়েছে, তবে আমার কাছে পরতে খুব ভালো লাগে। নিজে হাতে কাজ করে যদি পরা যায় সেই সময় সেই আনন্দ আসলে কাউকে বলা যায় না। সেই আনন্দ কাউকে ভাগ করে দেওয়ার মতো না। তা আমি প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।